প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এখানে আমরা নানা ধরনের রোগ নিয়ে কথা বলে থাকি, রোগের প্রতিকার, প্রতিরোধ এগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে টাইফয়েড। টাইফয়েড হলে কিভাবে বুঝবেন, কি করবেন, আমাদের দেশে টাইফয়েড কীরকম হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর আতর রহমান খান, সিনিয়র কনসালটেন্ট, স্কয়ার হাসপাতাল। ডক্টর আতর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা টাইফয়েড নিয়ে যদি আলোচনা করব, কিন্তু আমি একটু জ্বর নিয়ে কথা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এখন যেহেতু ঋতু মানে এই যে গরম ঠান্ডা বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা তারতম্য, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে প্রচুর জ্বর হচ্ছে। তো এই সময়টাতে জ্বর বেশি হওয়ার কি কারণ? আপনি তো বলেছেন যে ঋতুর তারতম্যের কারণে হঠাৎ করে মানে গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল থেকে বর্ষাকালের ভিতরে আবার গরম হচ্ছে। এই সমস্ত কারণে বডি টেম্পারেচার ভ্যারিজেস ফ্রম টাইম টু টাইম। এখানে এখন যে বিভিন্ন কারণে জ্বর হতে পারে কমন কোল্ড স্টিল, জ্বর হতে পারে সর্দি কাশি, ডেঙ্গু ফিভার হলে হতে পারে, এটা ডেঙ্গু সিজন। তারপরে টাইফয়েড, যেটা আপনি ডিসকাস করব, সেটা হতে পারে। ম্যালেরিয়াও হতে পারে রেয়ারলি। তো এছাড়া জ্বর সাধারণত গ্যাস্ট্রোএন্টারাইটিস হলেও লো গ্রেড ফিভার থাকতে পারে, পেটের সমস্যা হলেও থাকতে পারে। মোটামুটি জ্বরের তো অনেকই কারণ। তো বর্তমানে যে সমসাময়িকভাবে যেটা আমরা দেখছি আর কি আমাদের প্র্যাকটিসে, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাল ফিভার আর এন্টেরিক ফিভার অথবা টাইফয়েড। জি, এবার যদি টাইফয়েডে আসি, এই টাইফয়েড শব্দটা তো অনেক বছর ধরে আমরা পরিচিত, এবং টাইফয়েড জ্বর নিয়ে একসময় নানা ধরনের মিথ ছিল। টাইফয়েড জ্বর মানুষ একসময় মারাও গেছে। টাইফয়েড জ্বরটা আসলে কিভাবে হয় বা কোন জীবাণু দিয়ে হয়? কি টাইফয়েড জ্বরটা হয় একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যাকে বলা হয় সালমোনেলা, সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি, যেটা প্যারাটাইফয়েড। ওখান থেকে টাইফয়েড নামটা আসছে, জীবাণুর নাম থেকে। জি, আচ্ছা। তারপরে এই জ্বরটা মানে আমরা কিভাবে বুঝবো যে একজনের টাইফয়েড হয়েছে? এই জ্বরটা সাধারণত জ্বরের যে ধরন, সেটা হচ্ছে মাইল্ড টু সিভিয়ার। কোনো পেশেন্টের ভেরি মাইল্ড হয়, আবার কোনো ক্ষেত্রে আবার ভেরি সিভিয়ার হতে পারে। জ্বরের প্যাটার্নটা ভেরি টিপিক্যাল, সামটাইম এটিপিক্যাল হতে পারে। জ্বরটা হচ্ছে যে সারাদিনই জ্বর থাকবে, রাতে জ্বরটা বাড়বে। মনে করেন আজকে রাত্রে জ্বর হলো 99, পরের দিন হয়ে গেল সকালবেলা আবার জ্বরটা ছেড়ে গেল, আবার দিনে জ্বরটা হলো, বিকালবেলা আবার সন্ধ্যার দিকে জ্বরটা বাড়লো, পরের দিন 100 হলো, তারপরের দিন 101 হলো, তারপরের দিন 102, 103, 104। এভাবে জ্বর হতে হতে জ্বরের সাথে সাথে পেশেন্টের উইকনেস ফিল করবে, পেশেন্ট টায়ার্ড, পেশেন্ট উইল লুজ দ্য অ্যাপিটাইট, ক্ষুধামান্দ থাকবে, বডি পেইন থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, কাশি থাকতে পারে। এছাড়া ডায়রিয়াও হতে পারে অথবা কনস্টিপেশনও হতে পারে। এছাড়া কোনো পেশেন্টের আবার ডিলিরিয়াম বা জ্বরের মধ্যে যে ভুল বকা সেটাও হতে পারে, এবং সিরিয়াস কেসে কনফিউজ হতে পারে পেশেন্টের নজিয়া থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, বমি ভাব থাকতে পারে। তো আমরা রুগীদেরকে বোঝানোর জন্য এঁকে দেখাই আর কি স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার। অর্থাৎ জ্বরটা আজকে উঠলো 99, তারপর সকালের দিকে কমে গেল, আবার পরের দিন আবার হয়ে গেল 90, 100, তারপরে সিঁড়ির মতো করে আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, এই জ্বরটা কতদিন স্থায়ী হতে পারে? মানে এই জ্বরটার ফার্স্ট অফ অল জ্বরটার ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ ব্যাকটেরিয়া যখন ঢুকার পরে জ্বরটা সাধারণত 6 দিন থেকে 30 দিন পর্যন্ত লাগতে পারে জ্বরটা হওয়ার, এবং জ্বরটা অনেক দিন থাকতে পারে, মান্থস, উইকস। এবং অনেক পেশেন্টের বুঝতেই পারছে না, যে প্রায় বলে থাকে যে আমার শরীরের ভিতরে জ্বর, প্রতি রাতেই জ্বর আসে, ঠিকমতো ডেসক্রাইব করতে পারে না। জ্বরটা কয়েক সপ্তাহ থাকতে পারে, মাসও থাকতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মানে আপনি যেগুলো বলেন মধ্যে ধরেন জ্বর হওয়া, তারপরে জ্বরটা ছেড়ে যাচ্ছে, আবার মাথা ব্যথা বা এগুলো বমি, এগুলো তো অন্যান্য জ্বরের সাথেও অনেক সময় মানে মিশে যেতে পারে, একই রকম সিম্পটম। তো রুগীরা কিভাবে বুঝবে যে ডাক্তারের কাছে? কারণ আমাদের দেশের রুগীরা সাধারণত কিন্তু ডাক্তারের কাছে যেতে চায় না, তারা দেখা যাচ্ছে বাসায় বসে বসে বিভিন্ন ধরনের ওষুধপত্র খাচ্ছে, খেয়ে চেষ্টা করে যে, তো কোন সময় আসলে সে বুঝবে যে তার এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? হ্যাঁ, গুড কোয়েশ্চেন।
জ্বর যেমন ডেঙ্গু ফিভারে আমাদের যে বর্তমান চিন্তাটা হচ্ছে ডেঙ্গু ভাইরাল ফিভার। ডেঙ্গুটা ভেরি ফেটাল ডিজিজ। ডেঙ্গুতে প্রতিদিনই মারা যাচ্ছে। আজকের নিউজ পেপারে দেখলাম 2 জন মারা গিয়েছে। হ্যাঁ, তো ডেঙ্গুর সাথে টাইফয়েড ফিভার বেশ মিল আছে। তবে ডেঙ্গুতে জ্বরটা এরকম স্টেপ ল্যাডার প্যাটার্ন হয় না, অর্থাৎ ধীরে ধীরে বাড়ে না। কিন্তু এছাড়া অন্যান্য সিমটমগুলো প্রায় সমান। তো ডেঙ্গুতে আরেকটা জিনিস হচ্ছে কি, সিভিয়ার হেডেক থাকে, বিশেষ করে পার্টিকুলারলি পেরিঅরবিটাল এরিয়া, চোখের কপালের কাছে এবং জয়েন্টে এবং বোনসে ব্যথা করে। সিভিয়ার পেইন থাকে ডেঙ্গুতে। আর ডেঙ্গুতে সিবিসি ব্লাড টেস্ট করলে দেখা যায় যে প্লেটলেট কাউন্ট 90% পেশেন্টের প্লেটলেট কাউন্ট কমে যায়। 90%, কিন্তু 100% নয়, সবার না। কিন্তু টাইফয়েডে আবার ডিফারেন্ট, সে ব্যাপারে না হয় পরে আলাপ করব। তবে পেশেন্টদেরকে যে সতর্কতা যেটা হচ্ছে যে, মনে করেন ডেঙ্গু ফিভারের টাইফয়েড ফিভারটা অনেক দিন পর্যন্ত থাকে। প্যারাসিটামল খাওয়ার পরে জ্বরটা নিবৃত হলো, কিন্তু পরে আবার আসতেছে। কিন্তু ডেঙ্গুতে সাধারণত জ্বরটা বেশি দিন থাকে না, 2-3 দিন 4 দিন ম্যাক্সিমাম, এরপরে জ্বর চলে যায়। কিন্তু টাইফয়েডে সেটা হবে না। তার মানে 2-3 দিন জ্বর যদি থাকার পরে দেখা যাচ্ছে জ্বর যাচ্ছে না, সেক্ষেত্রে রোগীকে একটা সন্দেহ করা উচিত এবং দ্রুত ডাক্তার, আসলে তো সব ধরনের অসুখেই আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ কোন জ্বরটা কোন দিকে মোড় নেবে সেটা তো আগে থেকে বোঝা সম্ভব না। তারপরেও যদি 3-4 দিনে বেশি জ্বর থাকে, সেক্ষেত্রে একটা সন্দেহ করতে হবে যে টাইফয়েড হতে পারে, সুতরাং এখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, এবারে আসেন যে কোন একটা রোগী যখন আপনাদের কাছে আসলো, তখন আপনারা এটার মানে পরীক্ষা নিরীক্ষাগুলো কি, বা কিভাবে আপনারা বুঝতে পারেন বা নিশ্চিত হন যে রোগী টাইফয়েড হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে রোগী যদি গুড হিস্টোরিয়ান হয়, অনেক সময় রোগী ঠিকমতো ভালো হিস্ট্রি দিতে পারে। হিস্ট্রি দিতে পারলে সেখানেই আমাদের ডায়াগনোসিস 50% হয়ে যাচ্ছে। মানে রোগীর কাছ থেকে রোগীর যে ইতিহাস, যে রোগের যে ধরন, রোগ কিভাবে, টাইফয়েড ফিভারটা যেমন মনে করেন এটা ইনসিডিয়াস, মানে খুব আস্তে আস্তে হচ্ছে, রোগী ওটাকে হয়তো পাত্তাই দিচ্ছে না, কিন্তু এটা একটা ভয়ঙ্কর একটা রোগ, কারণ এতে মৃত্যুও হয়। তো এক সময় তো টাইফয়েডে অনেক মারা যেত, এখন তো ওরকম না, তারপরেও এটা একটা ভয়ঙ্কর রোগ, যে ডেঙ্গুর মতোই ভয়ঙ্কর। তো টাইফয়েডটা হতে 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 কয়েকদিন জ্বর থাকতে অনেক পেশেন্ট আসে 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত জ্বর। তখন আমাদের সন্দেহ হয় আর কি, যে এটা হোয়াট ইজ দিস, মানে স্টেপ ল্যাডার অনেক সময় ঠিকমতো নাও হতে পারে, কিন্তু জ্বরটা যদি ক্রনিক হয়ে যায়, রোগীরা তো আসলে বাসায় তো ওভাবে জ্বর মাপেও না, স্টেপ ল্যাডার বুঝতে হলে তো আসলে রেগুলার জ্বরটা মাপতে হবে। হ্যাঁ, তো জ্বরের সাথে সাথে থাকে যে ক্ষুধামান্দ বা নশিয়া থাকে, ভমিটিং থাকে, বমি ভাব থাকে, এই সমস্ত। আবার যে টিপিক্যাল জ্বরে অনেক সময় যে এই সমস্তগুলো থাকে, প্লাস অনেক সময় আবার রোজ স্পটও থাকতে পারে, যে গোলাপি রঙের স্পট গায়ে র্যাশ থাকতে পারে, বুকে থাকতে পারে এবং পায়েও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আচ্ছা, তারপরে পরীক্ষা নিরীক্ষাগুলো, মানে এটা কি পরীক্ষা নিরীক্ষার ভিতরে যে অ্যাকচুয়ালি আমাদের দেশে তো আমরা যে সমস্ত পরীক্ষা করে থাকি সেগুলো তো সিবিসি তো করি, প্লাস ওয়াইডাল টেস্টটা করি, ওয়াইডাল WIDAL। ওয়াইডাল হচ্ছে ডক্টর ওয়াইডালের নামেই টেস্টটা, এটা 19 শতাব্দীতে ফ্রান্সের একজন ডক্টর এটা আবিষ্কার করেছেন। তো ওয়াইডাল টেস্ট কিন্তু আমরা যদি প্রথম সপ্তাহে করি, জ্বরের প্রথম সপ্তাহে নেগেটিভ হতে পারে, কিন্তু জ্বরের ক্লিনিক্যাল ফিচারটা টাইফয়েড হলে আমরা তখন অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখি যে পেশেন্ট কোনো অ্যান্টিবায়োটিক নিয়েছে কিনা এর আগে। যদি নেওয়ার পরে সত্ত্বেও যদি জ্বর থাকে, তখন আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক অল্টারনেটিভ, বিকল্প আমাদের চিন্তা করতে হবে। এই একটা জিনিস। আর হচ্ছে যে সিবিসির ভিতরে বোঝা যায় অনেক সময়, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট আর কি, যে আপনার লিউকোপেনিয়া বা WBC কাউন্ট, যে শ্বেতকণিকা যেটা, সেটা কমে যায় এক্ষেত্রে, এবং লিম্ফোসাইট, শ্বেতকণিকার আরেকটাই পার্ট হচ্ছে লিম্ফোসাইটটা একটু বেড়ে যায়। প্লেটলেট কমতেও পারে, বাট মোস্ট অফ দ্য টাইম প্লেটলেট নর্মালি থাকে আর কি। এগুলো এটা একটা। আর ওয়াইডাল টেস্টটা যেটা বলছি, প্রথম সপ্তাহে নেগেটিভ হতে পারে, আর দ্বিতীয় সপ্তাহে গিয়ে পজিটিভ হতে। মেইনলি আমরা ব্লাড কালচার অবশ্যই করি। অ্যাকচুয়ালি গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার স্টুল কালচার এবং বোন ম্যারো কালচার, বোন ম্যারো অ্যাসপিরেশন, যেটা আমরা সাধারণত করি না, এটা খুব এক্সপেন্সিভ এবং ইনভেসিভ। এটা ইউনাইটেড স্টেটসে করা হয় বা অন্যান্য
ওয়েস্টার্ন কান্ট্রিতে করা, আমাদের দেশে আমরা এগুলো করি না। আমরা সাধারণত ক্লিনিক্যাল ফিচার্স আর 2-3টা টেস্ট করে আমরা ইমিডিয়েটলি একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, যেটা আমাদের ধারণা করে পরবর্তী কালচার সেন্সিটিভিটি আসার পরে আমরা সেটা ইফ নিডেড উই মে চেঞ্জ ইট। জি, তো এখন একটা প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু বললেন যে উন্নত দেশগুলোতে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা, উন্নত দেশগুলোতে আসলে টাইফয়েড হয় তেমন? কারণ যেহেতু এটা তো পানিবাহিত একটা, হয় না, এটা ঠিক। কিন্তু ট্যুরিস্ট মনে করেন ইউএস পিপল যদি আমাদের ক্যারিবিয়ান কান্ট্রিতে যায়, ইউএস পিপল যদি সাউথ এশিয়া বা ইস্ট এশিয়াতে যায়, ধরেন মানে বাংলাদেশ, বার্মা বা ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত দেশ, নেপাল, এই সমস্ত দেশে তো টাইফয়েড প্রিভ্যালেন্ট। এরা আসার পরে দেশে যাওয়ার পরে ওই টাইফয়েডের জীবাণুটা বহন করে নিয়ে আসছে। এবং যেহেতু আপনি বলছেন যে অনেক দিন সময় লাগে শরীরের ভিতরে সে চুপ করে বসে থাকতে পারে, 30 দিন, হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে তার এটা হচ্ছে। এমনি টাইফয়েডটা সারা পৃথিবীতে মানে এটার প্রিভ্যালেন্সটা কেমন? মানে এটা কি শুধু গরিব দেশের রোগ নাকি সব দেশেই কম বেশি আছে? পার্টিকুলারলি গরিব দেশেরই রোগ, কিন্তু আমেরিকা বা ইংল্যান্ডেও টাইফয়েড হয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন তো গ্লোবাল সব কিছু। ধরেন বাংলাদেশের মানুষ যাচ্ছে ইউএসএ, এবং ইউএস ভিসার জন্য তো আর টাইফয়েড টেস্ট করতে হয় না। তা আর অনেক পেশেন্টের টাইফয়েড ক্যারিয়ার থাকে, তার ওই মতে রোগ হচ্ছে না। না, ক্যারিয়ার জিনিসটা একটু বলি তাহলে। ক্যারিয়ারটা হচ্ছে যে ওর কোনো সিমটম নাই, কিন্তু রোগের যে ব্যাকটেরিয়াটা, জীবাণুটা তার শরীরে আছে। এটা কি সম্ভব যে শরীরের ভিতরে জীবাণু নিয়ে এসে ঘুরে বেড়াতে পারে? জীবাণু নিয়ে ব্লাডের ভিতরে থাকতে পারে, এবং গল ব্লাডার, যেটা গল ব্লাডার পিত্তথলি, সেখানেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এবং আপনি হয়তো জানেন যে স্টোরি অফ ম্যারি, টাইফয়েড ম্যারি, সেটা নিউ ইয়র্কে আইরিশ একজন মেইড, তখনকার মানে সে অনেক দিন পর্যন্ত কাজ করতেছে, এবং কাজ করার পরে ফাইনালি তাকে তারা শি ডাজন্ট ওয়ান্ট টু বি টেস্টেড, কোনো টেস্ট করতে রাজি না। পরে তাকে কোর্ট থেকে অর্ডার নিয়ে তার টেস্ট করা হয়েছে। টেস্ট করে দেখা গেল যে সে ক্যারিয়ার। অনেক লোক আক্রান্ত হয়েছে, অনেক লোক মারা গেছে। হ্যাঁ, তো এখানে আমাদের দেশে অনেক ক্যারিয়ার থাকতে পারে, কারণ ক্যারিয়ার তো অ্যাসিম্পটোমেটিক, দেয়ার ইজ নো ফিভার, কিন্তু সে হি অর শি ক্যান ট্রান্সমিট দ্য ব্যাকটেরিয়া থ্রু দ্য ইউরিন অর স্টুল। আর প্রস্রাবের সাথেও এটা পরিবাহিত হতে পারে। তার মানে হচ্ছে যদি আমাদের যে পানিগুলো আমরা খাচ্ছি সেটা যদি যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু ওই জীবাণুটা এগুলোর মাধ্যমে চলে আসতে পারে। এটা অ্যাকচুয়ালি ফুডবর্ন ডিজিজ। যেমন ডেঙ্গুটা হচ্ছে ভেক্টর, ডেঙ্গুর ভেক্টর হচ্ছে যে এডিস মসকিটো, এডিস মশা। তার মানে মশা না কামড়ালে এটা হবে না। মশা না কামড়ালে হয় না। টাইফয়েড হচ্ছে কিছুটা ছোঁয়াচের মতো, একটু মানে এই জন্যই বলবো যে মনে করেন একটা টাইফয়েড পেশেন্ট যদি ঠিকমতো ওয়াশরুম গিয়ে হাত না ধোয়ে, হ্যাঁ, তাহলে সে ব্যাকটেরিয়া তার মধ্যে থাকতে পারে। মাইক্রোস্কোপিক এটা তো দেখা যায় না। সে খাবার পরিবেশন করে বা পেঁয়াজটা কাটলো, তো সেক্ষেত্রে সালাদ বানালো, তখন সেক্ষেত্রে সে তো আর দেখতেছে না এটা যে ব্যাকটেরিয়া আছে। কিন্তু ডেঙ্গু মশাকে, ডেঙ্গুর পেশেন্টকে যদি আপনি টাচ করেন কোনো অসুবিধা নাই, আনলেস যদি একটা মশা কামড় দিচ্ছে। আর ডেঙ্গু মশা যদি একটা ডেঙ্গু পেশেন্টকে কামড় দেয়, তখন সে মশাটা ডেঙ্গুর জীবাণুটা ক্যারি করে। অন্য কোনো মশা যদি কামড় দেয় না, টাইফয়েড ক্ষেত্রে তো সেটা না। সেজন্য টাইফয়েড একটু বেশি উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আরেকটা বিষয় হচ্ছে যে টাইফয়েডের জীবাণু তো অনেকদিন বেঁচেও থাকতে পারে, যেমন এখন বলা হয় যে আইসক্রিম বা যে এইরকম বিষয়, এইগুলোতে কারণ আমাদের দেখা যাচ্ছে আমি হয়তো পানিটা খুব ভালো করে পরিশুদ্ধ পানি খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে রাস্তার পাশে ফুচকা খেলো, এটা তো অনেকেরই অভ্যাস যে রাস্তার পাশে একটা খাবার খেয়ে ফেললো। ওখানে তো আসলে এই জিনিসটা মেনটেন করা হয় না। আমাদের দেশে তো অনেককে দেখেছি, আমি তো ইউএস থেকে আসছি, ইউএস থেকে এসে এখানে দেখলাম যে কেউ রাস্তায় গাড়ি থামিয়ে ফুচকা কিনছে, খাচ্ছে, আপনার এই আখের রস খাচ্ছে, তারপর অন্যান্য জুস খাচ্ছে, পানি খাচ্ছে। এমনকি একটা পরিচিত মানে আমার পেশেন্টও আমাকে অফার করছে, আমি যখন ধানমন্ডি লেক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমাকে স্যার একটু খান। আমি বলছি পরে, আজকে না। পরে পেশেন্ট আসার পরে একদিন বলছি যে এটা উচিত না আর কি। আর আইসের কথা যেটা বললেন, হ্যাঁ, কারণ আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে পানি ট্যাপ ওয়াটার দিয়ে আমরা ডিপ ফ্রিজে আইস বানাই, কিন্তু আসলে বিশুদ্ধ পানি দিয়ে আইস বানাতে হবে। আমরা তো ওইটা বুঝছি না, আমরা মনে করছি যে বরফ বানালে না, কিন্তু এটা তো থাকে, এটা অনেক দিন থাকে। এটা আপনার ড্রাই স্টুলের ভিতরও এটা অনেক দিন থাকতে পারে, সিওয়ারেজে অনেক দিন থাকতে পারে। এই সালমোনেলা
ব্যাকটেরিয়া, এটা ভেরি ব্যাড ব্যাকটেরিয়া আর কি, এটা থাকতে পারে এবং এটা হিউম্যান হারবার হচ্ছে হিউম্যান ট্রান্সমিট করে, এটা কোনো আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় যে আমি ইউএসএমএলই পরীক্ষায় একটা কোশ্চেন ছিল যে ক্যান সালমোনেলা বি ট্রান্সমিটেড বাই চিকেন, যদিও আমরা বই পুস্তকে পড়েছিলাম যে হিউম্যান, কিন্তু আমেরিকাতে আপনার হয়তো আপনিও দেখেছেন ক্যালিফোর্নিয়ায় কয়েক লক্ষ চিকেনকে ওরা স্লটার করে মেরে ফেলছে, মানে চিকেনের ডিম মানে মুরগির ডিমের ভিতরে সালমোনেলা ছিল। আচ্ছা, তার মানে হচ্ছে যে মানে একদম আমরা যে চেনা পদগুলো দিয়ে ভাবি যে আসছে তার বাইরেও হইতে পারে। আর মিল্ক, আমাদের দেশে হয়তো গ্রামের দিকে অনেকে দুধ খেয়ে ফেলতেছে, মনে করছে যে গরম করার দরকার নেই, পাস্টুরাইজ করার দরকার নেই, খুব ভালো জাল না দিয়ে হয়তো কাঁচা দুধটা খেয়ে ফেললো। হ্যাঁ, জাল না দিয়ে খাওয়ার খেলেও হইতে পারে, মানে ফুটন্ত পানি। অনেক পদ্ধতিতে আসলে কিন্তু এই জীবাণুটা আসতে পারে। আমরা আসলে আরেকটু সামনে গেলে হয়তো আলোচনা করব যে কি কি সতর্কতা নেওয়া উচিত। তো তার আগে জানতে চাই যে আপনার এটার যে চিকিৎসাটা, মানে এই যে আপনার এই রোগটা হলে আপনি বললেন যে পরীক্ষা নিরীক্ষা খুব সহজ, এবং আমার মনে হয় যে বাংলাদেশে প্রায় সব জায়গাতে এই টেস্টগুলো হয়, মানে খুব এক্সপেন্সিভ বা এরকম কোনো টেস্ট লাগে না, আসলে সহজেই রোগ নির্ণয় করা সম্ভব। তো এটার চিকিৎসাটা কিরকম? চিকিৎসাটা অ্যান্টিবায়োটিক দিতেই হবে, আর যদি আপনার ডিহাইড্রেশন থাকে, ফ্লুইড, ইলেকট্রোলাইট এগুলো মেনটেন করতে হবে। ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে পারেন, অথবা মুখে যদি খেতে পারে মুখে পানি দেন। ডাবের পানি খেতে হবে এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ ডাবের পানি তো আর সালমোনেলা নাই, বা বোতল অফ ওয়াটার দিতে হবে, বিশুদ্ধ, এবং প্লাস অন্যান্য যে পানিগুলো টেপ ওয়াটারটা আপনি সিদ্ধ করে আপনি ফিল্টার করে দিতে পারেন। হ্যাঁ, পানি খাওয়ান, তারপর অ্যান্টিবায়োটিক দেন। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে দেখা গেল যে প্রায় যে কোনো জ্বরে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। জি, এই আলোচনাটা আমরা করব, কারণ আপনি যখন একটু আগে অ্যান্টিবায়োটিক কথা বলছিলেন যে আপনারা প্রত্যেকবার দেখে নেন যে আগে কোনো অ্যান্টিবায়োটিক খেয়েছেন, অধিকাংশ রোগী হয়তো অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, তখন একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বিশেষ করে এই রোগের জন্য এবং এই যে যথেচ্ছ ব্যবহার, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠান? আজকে আমরা কথা বলছিলাম টাইফয়েড নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আতর রহমান খান, সিনিয়র কনসালটেন্ট, স্কয়ার হাসপাতাল। বিরতির আগে আমরা কথা বলছিলাম চিকিৎসা নিয়ে, এবং আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিক দিয়েই এটা আসলে ভালো করা যায়, কিন্তু একই সঙ্গে বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার। এবং আপনারা দেখেন যে মানে আপনি বলছিলেন যে আমরা প্রথমেই দেখি যে আগে কি অ্যান্টিবায়োটিক খেলো, কিন্তু সেটা তো হওয়ার কথা না। রোগী প্রথমে আসবে আপনাকে চিকিৎসা করতে, আপনি আসলে তাকে অ্যান্টিবায়োটিকটা দেবেন। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, অ্যান্টিবায়োটিক সম্পর্কে আসলে অনেক কথাই বলেছি, আমি ফেসবুকে লিখে থাকি আর কি, ইউটিউবও করেছি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণেই আমেরিকায় 30,000 মোর দ্যান 30,000 পার ইয়ার পেশেন্ট মারা যাচ্ছে, 30,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে প্রতি বছর। আমাদের দেশে অনেক, আমাদের দেশে তো পরিসংখ্যান নেই। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আমার তো মনে হয় অনেক বেশি, কারণ আমাদের দেশে তো আমি প্রায় ডেঙ্গু পেশেন্টকে দেখি যে দে আর অন অ্যান্টিবায়োটিক। শুরু করে বলে যে আমি আমার কাজিন বা আমার ফ্রেন্ড ডক্টর, ওনাকে ফোন করেছি, উনি বলছেন এজিথ্রোমাইসিন খান, উনি বলছেন সেফালক্সিন, সেপ3 এইসব খান। আর আরেকজন বলছে কেউ বলে নাই যে ব্যাকটেরিয়াম বা কোট্রাইমোক্সাজল বা টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন এইসব না, হ্যাঁ, ক্লোরামফেনিকল বা অন্য না। টিপিক্যালি এজিথ্রোমাইসিন বা জিম্যাক্স, এগুলো হ্যাঁ বলে, এগুলো খেতে থাকে এবং কয়দিন খেয়েছেন এরকম। আর আমি অনেক পেশেন্ট পেয়েছি গ্রাম অঞ্চল থেকে এসেছে, তারা বলছে 2 উইকস অফ অ্যান্টিবায়োটিক ইন্টারভেনাস নিয়েছি, 2 উইকস ইনজেকশন নিয়েছি, হ্যাঁ, এবং হাতে ক্যানুলা লাগানো। আমার খুব খারাপই লাগছে তখন, আমি বলছি ক্যানুলা এখনই খুলে ফেলবো, পরে দেখা যাবে। তারপরে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে কি অ্যান্টিবায়োটিক, একটু দেখান তো কাগজ। পরে ইয়ে করে আমি তো তখন তাকে ওরাল অ্যান্টিবায়োটিক শুরু করলাম আর কি, মুখে খাওয়ার যে ওরাল মুখে দিলাম। মুখে দিয়ে আমি বললাম দেখি ফলো আপ করি দেখি, হ্যাঁ, নিয়মকানুন বলে দিয়েছি, তো রোগী ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। তো এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বেশি, কারণ অ্যান্টিবায়োটিক নিচ্ছে এবং ঠিক মতো নিচ্ছে না, এটা আর একটা কথা। আর বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রতি, মানে বিশেষ করে টাইফয়েডের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বেশি, পার্টিকুলারলি আমাদের সাবকন্টিনেন্ট এখানে বেশি, কারণ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে এই কারণে।
তো ইউজুয়ালি যে পেশেন্ট যদি ক্লিনিক্যালি অত খারাপ না হয়, সে পেশেন্টকে আমি ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিই। আর মুখে খাওয়াটা ওষুধ। হ্যাঁ হ্যাঁ। আর যে সমস্ত পেশেন্টের একটু খারাপ মনে হচ্ছে, হ্যাঁ, সেগুলোকে আমি ভর্তি করে, তাও আমি 14 দিন অ্যান্টিবায়োটিক দেই না আর কি। আমি 4-5 দিন পেশেন্টকে হসপিটালে রাখি, হ্যাঁ, 3 থেকে 5 দিন রেখে আমি বাকিগুলো ওরাল দিয়ে ছেড়ে দিই। আচ্ছা, এর মধ্যে পেশেন্ট এটাও খেয়াল রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার সাথে সাথে কিন্তু রোগীর টাইফয়েড ফিভার ছাড়ে না। এখন পেশেন্ট কনফিউজ যে এত বড় ডাক্তার কাছে আসলাম, হ্যাঁ, কিন্তু হাসপাতালে ভর্তি হলাম, এত টাকা খরচ করছি, আজকে 2 দিনেও জ্বর গেল না। আমি বলছি 3 দিন। বই পুস্তকে লেখা আছে কমপক্ষে 5 দিন, কিন্তু আমি বলছি 3 দিন আপনাকে ওয়েট করতে হবে, জ্বরটা কম। হ্যাঁ, তারপরে 2 দিনেই জ্বরটা ছাড়ছে। কিন্তু কালকে পেশেন্ট ভর্তি হয়েছে, আজকের ভিতরে জ্বরটা কমে নাই, এটা পেশেন্টের একটা কমপ্লেন। তো পেশেন্টকে আমি এক্সপ্লেন করছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি, দেখেন টাইফয়েড ব্যাকটেরিয়া এত তাড়াতাড়ি আপনার ভালো হবে না। আর 3 দিন পরে যখন জ্বরটা ছেড়ে গেল, এখন পেশেন্ট চলে যেতে চায়, সেটা আর একটা প্রবলেম। সেক্ষেত্রে কোনো কোনো ডাক্তার ছুটি দিয়ে দিচ্ছে এবং হয়তো অন্য অন্য হসপিটালগুলো দিচ্ছে, সেখানেও চিন্তা করতে হবে অ্যাটলিস্ট ফিউ ডেজ ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত আর কি এই সময়, যে এই পার্টিকুলারলি এই পেশেন্টগুলোকে। যেগুলো অ্যাম্বুলেটরি পেশেন্ট, হ্যাঁ, মোটামুটি আছে ভালো, কিন্তু জ্বর, সেগুলোকে আপনি ইউ ক্যান ম্যানেজ উইথ ওরাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন। না, এখন যেটা হচ্ছে, একটা তো হলো যে ইনজেকশন দিতে হবে, সেই জন্য হাসপাতালে ভর্তি, কিন্তু আপনারা কোন কোন ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করেন? কারণ আমাদের রুগীদের একটা ধারণা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে আমার হয়তো ভর্তি হওয়ার প্রয়োজন নেই, ডক্টর হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাকে ভর্তি করছে। অবশ্যই। সুতরাং আপনি একটু যদি বলেন বুঝিয়ে যে কোন কোন ক্ষেত্রে টাইফয়েড রোগীদের ভর্তি করার প্রয়োজন হয়। যে ক্ষেত্রে মনে করেন পেশেন্টের যদি ব্যাকটেরিমিয়া হয় বা সেপসিস হওয়ার আশঙ্কা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের রোগীরা বুঝবে না, যদি বুঝবেন না, আমরা বুঝতে পারি যদি ইনফেকশনটা ছড়িয়ে পড়ে, আমরা বুঝতে পারি যে ধরুন পেশেন্টের প্রেসার খুবই লো এবং অন্যান্য অর্গানগুলো মনে হচ্ছে যে এফেক্ট হয়ে যাচ্ছে, তারপরে পেশেন্ট ক্যানট কিপ এনিথিং ডাউন, মানে সে খেতে পারছে না কিছু, সেক্ষেত্রে আমরা ভর্তি করি। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম এন্টেরিক ফিভার বা টাইফয়েডে ভর্তি রিকমেন্ড করি না, ইভেন কি ডেঙ্গুতেও করি না। যে সমস্ত পেশেন্টের ডেঙ্গুতে যে আমরা পেশেন্টের অনেকেরই একটা ইচ্ছা যে যাদের একটু অর্থ সামর্থ্য আছে আমরা ভর্তি করে ফেলি, তার মানে ডেঙ্গুর কাউন্সেলিং করে বলে দিই যে দেখেন প্লেটলেট কাউন্ট নিয়ে চিন্তা করবেন, 90% পেশেন্টের প্লেটলেট কমে যায়, আবার রিভার্স ঠিক হয়ে যায়, এটার জন্য কোনো কিছু খেলে কিচ্ছু হবে না, আর কোনো ট্রান্সফিউশন লাগবে না, প্লেটলেট ট্রান্সফিউশন লাগবে না। তো মানে এন্টেরিক ফিভার যেটা টাইফয়েডের ক্ষেত্রেও আমরা পেশেন্টকে পারতপক্ষে ভর্তি করতে চাই না আর কি, এই আর কি। খুব সিভিয়ার কেস হলে আমরা ভর্তি করি, ধরেন অনেক পেশেন্ট, অনেক ফিভার, রাইগর পেশেন্ট ফিল ভেরি উইক, ভেরি ফ্যাটিগ, ক্যানট ইট, ক্যানট কিপ ডাউন, নড়াচড়া করতে পারছে না, হ্যাঁ, আর পেশেন্ট হয়তো অনেক বয়স্ক রোগী, অল্প বয়স, দুইটা এক্সট্রিম অফ এজে, টাইফয়েডের কমপ্লিকেশন তো অনেক। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা কতদিন আসলে খাওয়া উচিত? অনেক রোগী আছে দেখা গেল যে আপনি যেটা বলছিলেন 3 দিন 4 দিন পর জ্বর কমে গেল, ওষুধ আর খাচ্ছে না, তাহলে কতদিন আসলে আপনি অ্যান্টিবায়োটিক দেন? অ্যান্টিবায়োটিকটা হচ্ছে 7 to 10 ডেজ দেন, মিনিমাম 7 to 10 ডেজ। তো যেহেতু আমরা আগে বলেছি যে ক্যারিয়ার হতে পারে, ইভেন ট্রিটমেন্টের পরেও উই আর নট শিওর, বিকজ আমরা তো স্টুল কালচার বা অন্য কালচার তো আমরা করছি না, সে জীবাণুমুক্ত হলো কিনা উই আর নট শিওর। তা আমি করি কি, আমি এটা হলো পার্সন টু পার্সন ভ্যারি করে, ডক্টর টু ডক্টর মে বি ভ্যারি, বাট বই পুস্তকে লিটারেচার বলে যে 7 to 10 ডেজ মিনিমাম। আমি কিন্তু 14 ডেজ পর্যন্ত করি, মানে 2 সপ্তাহ পর্যন্ত আমি ওরাল দিয়ে দিই। হ্যাঁ, তার মানে হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে মেইনটেইন করতে হবে, রোগীরাও জ্বর কমে গেলেই ওষুধ বন্ধ করা যাবে না, এটা করা যাবে না। আর দ্বিতীয়ত আমরা কিছু হেলথ টিপস দিয়ে দিই যে ইন অর্ডার টু প্রিভেন্ট ইট, এইখানে আর কি। সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মানে এটা যাতে না হয় সেজন্য কি করা উচিত? হ্যাঁ, এটার জন্য যে আমাদের যে কন্ডিশন, যে স্যানিটারি যে হাইজিনিক কন্ডিশনটা ভালো না বাংলাদেশে, মনে করেন সিওয়ারেজ সিস্টেম ভালো না, পার্টিকুলারলি যদি কোনো বৃষ্টি হয়, ফ্লাড হয়, তখনগুলো ওয়াটার কন্টামিনেটেড উইথ দ্য স্টুল, এবং অনেক ক্যারিয়ার পেশেন্ট থেকেই তো যে সমস্ত রুগী ক্যারিয়ার বা জীবাণু বহন করে যাচ্ছে, সে নিয়েও যান না, সেগুলো ওয়াটার কন্টামিনেশন হয়ে যাচ্ছে, কন্টামিনেশন হয়েছে, সেইখান থেকে
আপনার বন্যার সময় দেখা গেল টাইফয়েড হচ্ছে, এইভাবে টাইফয়েড হচ্ছে। প্রিভেনশন হচ্ছে, এমনকি শহরেও তো দেখা যায় যে অনেক সময় পানির লাইন এবং সুয়ারেজ লাইন তো পাশাপাশি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা মিক্স হয়ে যাচ্ছে। এখন বেস্ট থিং হ্যাজ টু ডু ইজ যে আমরা কোভিড-19 যেটা বলেছি হ্যান্ড ওয়াশিং, আমাদেরকে টাইফয়েড থাকুক না থাকুক, এভরি টাইম when you see a patient we have to wash our হ্যান্ড স্যানিটাইজেশন দিয়ে করব অথবা সাবান দিয়ে 15-20 সেকেন্ড আমরা 2 হাত ওয়াশ করব, বাথরুমে যাওয়ার পরে ওয়াশ করব, প্রস্রাব করার পরে ওয়াশ করব, পায়খানা করার পরে ওয়াশ করব। আর রাস্তাঘাটে টেপের পানি খাবো না, কখনো খাবো না। যদি সমর্থ থাকে আমরা বোতল ওয়াটার কিনবো, বাসা থেকে নিয়ে যাব, বাসায় নিয়ে যাব, আমরা বাসায় ফুটন্ত পানি খাওয়ার চেষ্টা করব। ফুটন্ত চেষ্টা না, এটা করতেই হবে। আর রাস্তাঘাটে খাওয়াটা ঠিক না আর কি। আর ইভেন কি হোটেলে, ভালো ভালো হোটেল রেস্টুরেন্টও দেখলাম যে ফুড সার্ভ করছে, হাতে কোনো কিছুই নেই, হাত দিয়ে দিচ্ছে। এই যে আপনি হেঁটে যাচ্ছেন, আপনার মন চাইলো কিছু ফুরি খেলেন বা সিঙ্গারা খেলেন, সমোসা খেলেন, সেখানেও দেখলাম যে ওরা যারা সার্ভার তারা হাত দিয়ে দিচ্ছে, তারা সেখান থেকে আপনার ইউ ক্যান গেট দ্য ব্যাকটেরিয়া। তার মানে হচ্ছে যে খাওয়া দাওয়া এবং এখন হ্যান্ড ওয়াশ করতে হবে। আর গভর্নমেন্ট যেটা করতে হবে, গভর্নমেন্ট হ্যাজ টু মেক শিওর দ্যাট উই গেট দ্য ট্রিটেড ওয়াটার। আমাদের দেশে ওয়াটার ট্রিটেড কিনা আমি জানি না। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় যে আমি যেখানে কাজ করেছি, সেখানে ওয়াটার ইজ ট্রিটেড। আপনি টেপ ওয়াটার খেতে পারেন, যে কলের থেকে পানি নিয়েও খাওয়া। হ্যাঁ, আমি খেয়েছি। মানে কলের থেকে পানি, এবং যদি কলে পানির প্রবলেম হয় তখন তারা ওয়াটার অ্যাডভাইজরি দিয়ে দেয় আমাদেরকে ইমেইল করে দেয়, ফোন করে বলে দেয় যে না, এই পানি আজ খাওয়া যাবে না, আগামী 5 দিন খাওয়া যাবে না, 7 দিন খাওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে তো আপনার টেপ ওয়াটার খাচ্ছে, বেশিরভাগই খাচ্ছে টেপ ওয়াটার খাচ্ছে। এই যে লেকে যে নোংরা পানি নিচ্ছে, পন্ডস বা পুকুরগুলোতে খাচ্ছে। আমাদের দেশের মানুষ তো বেঁচেই আছে কোনো রকম। আপনি যদি মনে করেন অটোপসি করলে যারা মরে গেছে, দেখা গেল যে মনে হয় যে সবারই থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, পার্টিকুলারলি এই ব্যাকটেরিয়াটা আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি বলছিলেন যে, বা আমরাও অনেক সময় দেখেছি যে বিভিন্ন আগের যে সিনেমা নাটক এগুলোতেও কিন্তু দেখা যেত যে টাইফয়েড হয়েছে এবং টাইফয়েড হওয়ার পরে দৃষ্টিহীন হয়ে গেছে, তারপরে কানে শুনতে পাচ্ছে না। এরকম কমপ্লিকেশন কি এখন খুব একটা হয় কিনা? আমি দেখি নাই পার্টিকুলারলি। আমি তো অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটসে প্র্যাকটিস করেছি অনেকদিন, বিভিন্ন স্টেটে প্র্যাকটিস করেছি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা। আমি একটা টাইফয়েডও দেখি নাই, একটা ডেঙ্গুও দেখি নাই। কিন্তু এখানে এসে লাকিলি, সৌভাগ্যবশত আমি কোনো কমপ্লিকেশন পাইনি। যেমন আপনি যেটা বললেন, মেনিনজাইটিস হইতে পারে, নিউমোনাইটিস বা নিউমোনিয়া হইতে পারে, মায়োকার্ডাইটিস বা হার্টের প্রবলেম হইতে পারে টাইফয়েডে, তারপরে আর্থ্রাইটিসও হইতে পারে। টাইফয়েডের কমপ্লিকেশনের মধ্যে বাউল পারফোরেশন, মানে যে নারী ছিদ্র হয়ে ব্লিডিং হয়ে মারাও যেতে পারে। আমরা কিন্তু এগুলো দেখি নাই আর কি, সৌভাগ্যবশত। কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, আমরা কমপ্লিকেশনগুলোর কথা বলবো আরেকটা বিরতির পরে। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সাথে পাবো আপনাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠান? আজকে আমরা কথা বলছিলাম টাইফয়েড নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আতাউর রহমান খান, সিনিয়র কনসালটেন্ট, স্কয়ার হাসপাতাল। বিরতির আগে আপনি বলছিলেন যে কমপ্লিকেশন বা নানা ধরনের প্রতিক্রিয়া বা হতে পারে এই রোগ থেকে। আপনি বলছিলেন যে এমনকি অন্ত্র বা নাড়িও ছিদ্র হয়ে যেতে পারে। কিন্তু আপনি কিভাবে একটা মানে জীবাণু যেটা আসলে জ্বর করছে সেটাই আবার নাড়ি ছিদ্র করে কিভাবে? সেটা হচ্ছে যে এটা তো সিভিয়ার একটা ইনফ্লামেশন করে, যাকে আমরা বাংলায় বলি প্রদাহ। সো প্রদাহ করে, তারপরে আবার ইন্টেস্টাইনের ভিতরে যে ফেয়ার্স প্যাচ, সেখানে যে লিম নোটসগুলো, সেগুলোকে আক্রান্ত করতে পারে। তো করতে করতে এক পর্যায়ে সে ইন্টেস্টাইনটা ছিদ্র হয়ে যেতে পারে। ছোট একটা ছিদ্র হলেই তো যথেষ্ট। তা ওখান থেকে লিক হয়ে গেলে, ওখান থেকে স্টুল লিক হয়ে গিয়ে পেরিটোনাইটিস হয়ে গেল, পুরো পেটের মধ্যে জীবাণুটা ছড়িয়ে পড়লো। হ্যাঁ, ছড়িয়ে পড়লো, হতে পারে। কিন্তু আবার আপনি বলছিলেন যে যেমন এই যে হার্টের সমস্যা বর্ণন, এগুলো কিভাবে? এগুলো তো
সাধারণত যে সালমোনেলা যেটা যে ব্যাকটেরিয়া টাইফয়েডের, সেটা তো ব্লাডে চলে যায়। হ্যাঁ, এটা তো ব্লাডে যাওয়ার পরে এটা তো সব জায়গায় পৌঁছতে পারে। ব্লাড থেকে এই ব্যাকটেরিয়াটা হার্টে গিয়ে, যে হার্টের যে মাসেল, মেইন মাসেল যেটা, মাসেলকে আমরা মায়োকার্ডিয়াম বলি, সে মায়োকার্ডাইটিস করতে পারে। মায়োকার্ডাইটিস করলে সেখান থেকে মায়োকার্ডাইটিস থেকে বিভিন্ন এরিথমিয়াও হতে পারে। এবং হার্টের যে ইনফ্লামেশন যদি হয়, তখন তো হার্ট ঠিক মতো কাজ করবে না, ভেন্ট্রিকুলার যে ফাংশন সেটা ইম্পেয়ার্ড হবে, রক্ত সরবরাহ হইতে পারবে না, এবং হার্ট ফেলিয়ারও হইতে পারে। তারপরে মেনিনজিসের কথা বললাম, মেনিনজাইটিস হইতে পারে, এনসেফালাইটিস হইতে পারে, ব্রেইনের মধ্যে হইতে পারে, এবং আপনি যে বলেছিলেন চোখে বা যে কোনো জায়গায় ইনফেকশন হইতে পারে, ব্লাডারে ইনফেকশন হইতে পারে, কিডনি ইনফেকশন হইতে পারে। আর যদি পেশেন্ট যদি সেপসিসে চলে যায়, অর্থাৎ মাল্টি অর্গান যদি ইনভলভ হয়ে যায়, সেক্ষেত্রে তো কথাই নেই, যে কোনো জায়গায় হইতে পারে। এবং আপনি বলছিলেন যে এটার কারণে মানুষ মারাও যেতে পারে। হ্যাঁ, কিন্তু আপনার 30% মানে যদি ট্রিটমেন্ট না করা হয়, 30% পেশেন্ট আর অ্যাট রিস্ক ফর ডেথ। 30% মানে এত হাই? হ্যাঁ, এত হাই যদি ট্রিটমেন্ট না করা হয়। তবে সৌভাগ্যবশত যেহেতু অ্যান্টিবায়োটিক বাংলাদেশে আছে, যথেষ্ট অ্যান্টিবায়োটিক, ভালো ভালো অ্যান্টিবায়োটিক আছে, কোম্পানিগুলো ভালো ভালো অ্যান্টিবায়োটিক প্রডিউস করতেছে এবং এক্সপোর্ট করতেছে সারা বিশ্বে। আমাদের এটা গুড নিউজ আমাদের জন্য। তো সেই জন্য মোস্ট অফ দ্য টাইম সেই পর্যায়ে আমরা যাইনি, এবং আই হোপ দ্যাট জীবদ্দশায় দেখবো না আর কি সব কিছু, ইনশাআল্লাহ সেই পর্যায়ে যেতে হয় না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই কমপ্লিকেশনগুলো যাতে না হয়, সেজন্য কি মানে দ্রুত চিকিৎসা শুরু করা ছাড়া অন্য কোনো বিষয় আছে কিনা এখানে? মানে এটা কিভাবে এই ধরনের প্রতিক্রিয়াগুলো যেন না হয়, সেটার জন্য কি করা উচিত? প্রতিক্রিয়া, ফার্স্ট অফ অল, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা আগেই বলেছি যে আমরা যেহেতু বাংলাদেশে যে ওয়াটার ট্রিটেড না, যে পানি যে আমরা যে খাই সেটা ট্রিটেড না, সে পানিটা আমরা ট্রিটমেন্ট করব, পানিকে দূষিত করব, এই বিশুদ্ধ করব, এই একটা নাম্বার ওয়ান করবই। খাওয়ার, যেমন আমরা যে আপেল বা আঙ্গুর নিয়ে এসে আমরা খাচ্ছি, এটা আমরা তো খাচ্ছি, এটা আমরা আনফিল মানে চামড়া সহ খাচ্ছি, তো সেগুলো তো ব্যাকটেরিয়া থাকতে পারে, কন্টামিনেটেড হতে পারে, পরিষ্কার করতে হবে, সেগুলোকে পানির মধ্যে রাখতে হবে, বেশ কিছুক্ষণ এটা ওয়াশ করে খেতে হবে। তারপরে দেখা গেল যে রাস্তাঘাটে খাওয়ার, এগুলো আমরা আমরা সামলাইতে পারি না, যে গরম গরম যে পরোটা খাচ্ছি, খাচ্ছি, অনেক কিছুই তো খাচ্ছি, এগুলো একটা প্রিভেনশন। আর হ্যান্ড ওয়াশ করতে হবে সবসময়, হ্যান্ড ওয়াশ। পার্টিকুলারলি যারা আমার যে সমস্ত পেশেন্ট টাইফয়েড আক্রান্ত, তাদেরকে আমি অনেকক্ষণ তাদেরকে কাউন্সিলিং করে বলি যে ফ্যামিলি মেম্বার সবাই, উনি আলাদা বাথরুমে থাকবে নেক্সট ফিউ ডেজ, ইভেন এ মান্থ। হ্যাঁ, সম্ভব হলে আমরা ওনাকে আবার টেস্ট করব। আর জিনিসটা হচ্ছে যে টেস্ট তো যেমন ভাইটাল টেস্ট করে লাভ নেই, কারণ এটা আবারও পজিটিভ হতে পারে, আবার এটা নেগেটিভ হইতে হয়তো সময় লাগবে, কিন্তু এটার উপরে বেসিস করে তো আর করা যায় না। মেইনলি এটা করা উচিত ছিল সেটা হলো বোন ম্যারো অ্যাসপিরেশন, যেটা বোন কালচার করা আর কি, সেটা তো আমাদের দেশে আমরা করি না। ইট ইজ পসিবল, বাট উই ডোন্ট ডু দ্যাট। অ্যাটলিস্ট আমরা করতে পারি, ইউরিন কালচার করতে পারি, ব্লাড কালচার করতে পারি, আর স্টুল কালচার করতে পারি আর কি। আর ওই প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে হবে, নাম্বার ওয়ান। আর সেকেন্ড থিং হলো আপনার যে আমরা যদি সাসপিশিয়াস হই টাইফয়েড, উই হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট অ্যাগ্রেসিভলি। If patient can tolerate by mouth, we give the antibiotic by mouth at least 10 days, 10 to 14 days, 10 থেকে 14 দিন আমি মনে করি খেতে খাওয়া উচিত আর কি। হ্যাঁ, আর অ্যান্টিবায়োটিক তো বায়োঅ্যাভেলেবিলিটি আছে, এক একটা পেশেন্ট এক এক রকম। মনে করেন আপনি একটা অ্যান্টিবায়োটিক দিলে কত পার্সেন্ট, যে 500 মিলিগ্রামের একটা ট্যাবলেট কত পার্সেন্ট আপনার রক্তে যাচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, এগুলোরও ব্যাপার আছে। আর এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট। আচ্ছা, এখন হলো যে আমরা যদি আবার যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, জ্বর, তো এখন যেহেতু জ্বর অনেক হচ্ছে, ওভারঅল যদি আমরা মানে জ্বর যাতে না হয় এই সময়টাতে, ঋতু পরিবর্তনের এই সময়টাতে, বা যখন বৃষ্টি হচ্ছে একবার গরম আবার ঠান্ডা, এই জ্বর থেকে বেঁচে থাকার জন্য আমরা কি কি ধরনের সতর্কতা নিতে পারি? আচ্ছা, ফার্স্ট অফ অল, জ্বর তো অ্যাকচুয়ালি ইজ এ রেসপন্ড অফ দ্য বডি রেসপন্ড করে, ইমিউন সিস্টেম রেসপন্ড করে, জ্বর প্রডিউস করে।
সেই জন্য আমি বলবো যে ইনফেকশন থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তাইলে জ্বর থেকে বাঁচা যাবে। জ্বরটা তো ইজ এ সাইন অফ সাম ইনফেকশন, আসলে নিজে কোনো রোগ না, এটা আসলে রোগের প্রকাশ। হ্যাঁ, রোগের একটা প্রকাশ। জ্বর দিয়ে আপনাকে অ্যালার্ম করে দিচ্ছে যে হ্যাঁ ইউ হ্যাভ সামথিং ইনসাইড, এবং বডি প্রডিউসেস, বডির যে থার্মোস্ট্যাট, যে আমাদের যে ব্রেইনের ভিতরে যে হাইপোথ্যালামাস, সেখানে থার্মোস্ট্যাট আছে, যে আপনার বাসায় যেরকম থার্মোস্ট্যাট থাকতে পারে অফিসে, সে থার্মোস্ট্যাট রিসেট হয়ে যায়, যার জন্য নর্মাল যে কোর টেম্পারেচার সেটার থেকে ওটা বেশি। তখন বডি যেহেতু থার্মোস্ট্যাট ইজ রিসেট, দ্য বডি প্রডিউসেস মোর হিট, এবং এটা ইমিউন সিস্টেম এটা করছে ইন রেসপন্স টু দ্য ইনফেকশন। মোস্ট অফ দ্য টাইম ইট ইজ ভাইরাস অ্যান্ড দেন ব্যাকটেরিয়া। তো এখন এটা প্রিভেনশনের উপায় হচ্ছে যে আমরা হঠাৎ করে যে অনেকে গরমের ভিতরে দেখা গেল যে বারবার গোসল করতেছে, যখন আমরা বারবার গোসল করলে হয় কি, বডির টেম্পারেচার কমে যাচ্ছে। বডির একটা নর্মাল টেম্পারেচার, যে নর্মাল জিনিস, সেটা কমে গেলে বডি ইজ মোর সাসেপ্টেবল টু হ্যাভ ইনফেকশন। অনেকে দেখা গেল বাসায় রাতেও উঠে গোসল করছে, দিনেও করছে, অনেকেই গোসল করতেছে, ইয়ে করতেছে। আর সেকেন্ড থিং হলো, যখন বৃষ্টির ভিতরে অনেকে ভিজতেছে, অনেকেই মানে এনজয় করছে, দে আর এনজয়িং দ্য রেইনস, সেখানে বডির টেম্পারেচার কমে যাচ্ছে। বডির টেম্পারেচার হঠাৎ করে কমছে। বডির একটা পার্টিকুলার টেম্পারেচার থাকা উচিত সবসময়, যেমন যেটা 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98 ডিগ্রি ফারেনহাইট, সেটার থেকে কমে যাচ্ছে, তখন বডি দ্য পেশেন্ট ইজ মোর সাসেপ্টেবল টু হ্যাভ ইনফেকশন। একটা আর যেটা আমরা বলছি হ্যান্ড স্যানিটাইজার, সবসময় হাত ধুতে হবে, যে কারণ কোভিড-19 যেটা, এটা এখনো আছে, এখনো কিন্তু কোভিড-19 আছে। আর অভ্যাসটা চালু রাখতে হবে। আর অনেকেই কনফিউজ যে আমার ঠান্ডা লাগছে। আমাদের দেশে ঠান্ডা লাগা মানে হচ্ছে বিশেষ করে পার্টিকুলারলি অ্যালার্জিক, যেটা রাইনাইটিস বা নাকে যে পানি আসে বা আপনার হাঁচি আসে, এগুলোকে অনেকে বলে ঠান্ডা লাগা। হ্যাঁ, ঠান্ডা লাগা মানে কমন কোল্ড তারা বলতে চাচ্ছে, কিন্তু দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কমন কোল্ড অ্যান্ড অ্যালার্জিক রাইনাইটিস। কমন কোল্ডে লো গ্রেড ফিভার থাকে, ম্যালেজ থাকে, একটু গলা ব্যথা থাকতে পারে, হাঁচি বা কাশি হ্যাঁ একটু থাকতে পারে এবং ভালো হয়ে যায়, ইউজুয়ালি ট্রিটমেন্ট লাগে না। আর অ্যালার্জিক রাইনাইটিস যেটা, সেটা একটু কষ্টকর, যেমন নাকে পানি পড়ে, চোখে পানি পড়ে, চোখ চুলকায়, নাক চুলকায়, সেগুলো ডাস্ট, পলেন এবং সিজনাল যে ফলেন আছে, যে আম পরাগরেণু বা ডাস্ট, ড্যান্ডার, এনিম্যাল ড্যান্ডার, যারা ক্যাট বিড়াল পালে বা কুকুর পালে তাদের ওখান থেকে হতে পারে, যারা কার্পেট ব্যবহার করে সেখান থেকে হতে পারে। সেক্ষেত্রে তাদের প্রিভেনশনটা নিতে হবে। সেখানে তারা কনফিউজ করে যে আমার একটা ইনফেকশন হয়েছে, সাইনাস ইনফেকশন। সাইনাসে তো একটু ইনফ্লামেশন হয়, সেটাকে তারা ধরে নেয় যে একটা ইনফেকশন হয়েছে এবং অ্যান্টিবায়োটিক লাগবে, এটাই মনে করে তারা। বেশিরভাগ ইভেন কি সাইনোসাইটিস হলেও তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে না। তাছাড়া বাচ্চাদেরও কিন্তু জ্বর বেশি হয়, বাচ্চারা তো অনেক সময় কথাও শুনতে চায় না, মানে শুনতে চায় না, বাচ্চাদেরও জ্বর বেশি। আর আমাদের দেশে তো ইমিউনাইজেশন তো খুব একটা প্রিভ্যালেন্ট না, খুব একটা ম্যান্ডেটরি না। যেমন ইউনাইটেড স্টেটসে যে আমি কাজ করেছি, ওখানে দেখেছি, এমনকি ইরানও কাজ করেছি, ওখানেও দেখেছি ইমিউনাইজেশন ইজ ম্যান্ডেটরি টু গো টু স্কুল এবং কিন্ডার গার্ডেন। কোন ধরনের, মানে টাইফয়েডের কোনো সব কিছু না, হ্যাঁ টাইফয়েড সম্পর্কে বলছি, মানে রেগুলার ইমিউনাইজেশন। ইয়েস, টাইফয়েডের অ্যাকচুয়ালি ইমিউনাইজেশন, যে কোনো ইমিউনাইজেশন 100% কিন্তু পারফেক্ট না। 70 to 80%, 50 to 80% ইফেক্টিভ টাইফয়েডের ভ্যাকসিন। দুই ধরনের ভ্যাকসিন আছে টাইফয়েডের, একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, লাইভ অ্যাটিনিউটেড, সালমোনেলা ব্যাকটেরিয়াটাকে অ্যাটিনিউটেড মানে একটু চেঞ্জ করে এটাকে মানে লেস্ট ফ্যাস্টিডিয়াস বা লেস টক্সিক করে আপনাকে দেওয়া হচ্ছে সেটা। আর আরেকটা হচ্ছে মুখে দিচ্ছে, মুখেরটা হলো একদিন পর একদিন 4টা ক্যাপসুল খাওয়াবেন, মানে মুখে খাওয়ার টিকা, মুখের টিকা। আরেকটা হচ্ছে ইঞ্জেকশনটা আপনি 2 বছরের পরে দিলেন, দেওয়ার পরে আবার যখন আপনি ট্রাভেলে যাবেন, মনে করেন ইউ আর গোয়িং টু সাউথ এশিয়া, বাংলাদেশ অর আদার কান্ট্রি ফ্রম USA অর ইংল্যান্ড, দেন 10 দিন বা 15 দিন আগে দিতে বলছে। তো এটা কি বাংলাদেশে যারা থাকে বাংলাদেশে তো বাংলাদেশে তো এখন নাই এটা। there is no typhoid vaccine in this country. আর একটা জিনিস কি, টাইফয়েড ভ্যাকসিন আর আপনার র্যাবিস ভ্যাকসিন, এগুলো বেশি দিন
ইয়ে করে না, লাস্ট করে না ইমিউনিটি লাস্ট করে না বেশি দিন। সেই জন্য যেমন মনে করেন র্যাবিস ভ্যাকসিন আপনি 4-5টা ভ্যাকসিন দেওয়ার পরে এটা 1 থেকে 1.5 বছর লাস্ট করে, তারপরে আবার দিতে হয়। তো টাইফয়েডটা তারপরেও টাইফয়েড ইফ ইট ইজ অ্যাভেলেবল দেওয়া উচিত, এটাই আমি মনে করি। দিতে পারে আর কি। হ্যাঁ, আমাদের দেশে তো আমি সোফার আই নো যে আমাদের দেশে নাই, এটা ইউনাইটেড স্টেটস আছে আর কি। ডক্টর আতিউর রহমান, অনেক ধন্যবাদ। আজকে আমরা টাইফয়েড নিয়ে আসলে অনেক আলোচনা করলাম এবং আমাদের দর্শকরা হয়তো বুঝতে পারলেন যে টাইফয়েড রোগটা কেমন এবং সেটার চিকিৎসা কিভাবে হবে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী দিন হয়তো নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন সবাই।